আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় নাশকতার আশঙ্কা রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা গুজব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হওয়ায় ছুটিতে ঢাকাকে নিয়ে শঙ্কা রয়েছে। প্রয়োজন এলাকা ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নগরবাসীর নিরাপত্তায় এবার অক্সিলারি ফোর্স তৎপর থাকবে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যায়। বাসাবাড়িতে তালা এবং ভবনের নিরাপত্তারক্ষী একমাত্র ভরসা। ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। বাসাবাড়ি ফাঁকা থাকবে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট অনেকদিন বন্ধ থাকায় এক ধরনের অনিরাপদ পরিবেশ তৈরি হয়। এছাড়া ৫ আগস্টের পর পুলিশের অবস্থা নাজুক হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়েছে সাধারণ মানুষের মনে। নগর বিশেষজ্ঞ আদিল মোহাম্মদ খান বলেন, ফাঁকা শহরে অপরাধ, বিশেষ করে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যেতে পারে। দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু একটা চক্র, ঈদের ছুটিতেও কিন্তু এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে প্ল্যান্ড নাশকতা, যেটা দেশকে দুর্বল করার জন্য, সেটা হয়তো শুধুমাত্র ছিনতাই রাহাজানির জন্য না, সেটা তার অন্য একটা অবজেক্টিভ আছে, যেটা ডিপ স্টেট যেটা কাজগুলো করে। পলিটিক্যাল পার্টি যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, তারা এই কাজগুলো করবে। সেজন্য পুলিশকে সেই ক্ষেত্রে তার ইন্টারনাল যে সোর্সগুলোকে কাজে লাগিয়ে যারা কারা কীভাবে নাশকতা করতে পারেন, তাদের কোনো ছক আছে কিনা, সেই দিকটাও তারা কিন্তু তাদের নজরে রাখতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব। গত 23 মার্চ কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় ইফতার পার্টিতে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। সেখান থেকে নাশকতার পরিকল্পনার কথা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরও প্রচলিত আছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই নাশকতার জন্য ঢাকায় টাকা বিলি করছে। পুলিশ বলছে, সবকিছু বিবেচনায় নিয়ে ঈদ আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুতির কোনো কমতি নেই। পুলিশকে সহায়তা করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন থানাগুলোতে অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। তারাও পুলিশকে সহযোগী হিসাবে কাজের সহযোগিতা করছে। আমরা ওরকম নিরাপত্তা ঝুঁকি বা কোনো রকমের হুমকি দেখছি না, কিন্তু জনগণের জন্য যখন যে কোনো প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ঈদের ছুটিতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। ঈদ উপলক্ষে নগরবাসীকে নিরাপত্তা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭১টি চেকপোস্ট ও ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ঈদ পরবর্তী নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চলবে। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজধানীবাসীর জন্য ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। নিরাপত্তাজনিত কোনো প্রয়োজনে র্যাবের কন্ট্রোল রুমে জানানোর জন্য নগরবাসীকে অনুরোধ করেছেন র্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম। জননিরাপত্তা বিধানে ২ পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এলাকা ভিত্তিক আমাদের কন্ট্রোল রুমের নাম্বার রয়েছে, শুধুমাত্র র্যাব 1 না, আমি বলবো পুলিশের 999 রয়েছে, সেনাবাহিনীর গ্রাউন্ডে রয়েছে। আপনারা যদি দ্রুত আমাদেরকে ইনফর্ম করেন, তাহলে আমরা যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করতে সক্ষম হব। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছে ঈদে ঘরমুখ মানুষ। সকাল থেকে বাস টার্মিনালগুলোতে ছিল না কোনো ভোগান্তি, যথাসময়ে ছেড়ে গেছে সব ট্রেনও। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ নাশকতা করতে পারবে না। আশিকুল আলমকে সাথে নিয়ে বিলাল হোসেনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ঈদ করতে সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে ঈদ যাত্রাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের পরও যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বাসের জন্য সাধারণ মানুষের ভোগান্তির সেই চিরচেনা রূপ তা এবার নেই।
সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে সকল ট্রেন। শিডিউলের এমন সুব্যবস্থাপনায় উচ্ছ্বাসিত যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে তাদের। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকা ছাড়ছে যাত্রীরা। তবে ভাড়া নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এদিকে দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সাংবাদিকদের বলেন, স্বস্তির ঈদ যাত্রায় নিশ্চিতভাবে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। চার্টার থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন, আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন সুরক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। ছোটখাটো অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক জানাবেন যে ঈদ যাত্রায় কমলাপুর রেল স্টেশনে কি পরিস্থিতি দেখছেন এবং যাত্রীরা কি বলছে? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে যেমন দেখছিলাম পরিস্থিতিটি খুবই সন্তোষজনক এবং যাত্রীরাও আমাদেরকে বলছিলেন যে তারা খুব স্বাচ্ছন্দ্যেই ট্রেন ভ্রমণ করতে পারছেন। আমি যদি এখনকার পরিবেশটা একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে ট্রেনের জন্য কিন্তু অলরেডি অনেক যাত্রী আছেন যারা অপেক্ষা করছেন প্ল্যাটফর্মে ট্রেন আসার সাথে সাথেই কিন্তু তারা দেখছি যে আসন নিচ্ছেন এবং ভেতরে প্রবেশের ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা, টিকিট চেকিংয়ের ক্ষেত্রে কিছু অসঙ্গতি ধরা পড়েছিল, যেসব টিকিট তারা হয়তো অ্যাপসে না কিনে হয়তো কারো মাধ্যমে ক্রয় করেছেন, সেই জায়গায় কিছু ভুয়া টিকিট বা ফেক টিকিট পাওয়া গিয়েছে। এই বিষয়ে আমাদেরকে অবগত করেছিলেন স্টেশন ম্যানেজার। তিনি যেমনটা বলছিলেন যে রেল সেবা অ্যাপস থেকেই যাতে সাধারণ মানুষ যারা টিকিট কিনেন, যাত্রীরা টিকিট কিনেন, তারা যেন অন্য কোনো জায়গা থেকে টিকিট না কিনেন, এটি ব্যাপারে কিন্তু সতর্ক করছিলেন। এছাড়া আমরা যেমনটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবে পুরো এই কমলাপুর স্টেশনের ভেতর এবং বাইরে সার্বক্ষণিক মনিটরিং করছেন। ওইরকম কোনো অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি এবং সকালে আমরা যেমনটা দেখেছি এখানে রেল সচিব এবং রেলের যিনি মহাপরিচালক তারা এসেছিলেন এবং পুরো স্টেশন তারা পরিদর্শন করেছিলেন। সেই সময় কিন্তু তেমন কোনো অসঙ্গতি বা অভিযোগের কথা কেউ তাদেরকে জানাননি এবং সেরকমটাই স্বস্তিটাই আমরা দেখছি। তবে বাকি পথ যে এই কমলাপুর থেকে যাওয়ার পরবর্তী যে স্টেশনগুলো, সেই স্টেশনগুলো থেকে যাতে ছাদে উঠতে না পারেন কেউ এবং বিনা টিকিটে যাতে ভ্রমণ করতে না পারেন, সেই বিষয়গুলোর উপর নজর রাখার কথা কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে এবারকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় আসলে সবাই সন্তুষ্ট এবং যেভাবে তারা বাড়িতে যাচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য, সেভাবেই যেন তারা খুব স্বাচ্ছন্দ্যে আবার ফিরতে পারেন, সেই বিষয়টির উপর জোর দেওয়ার কথা তারা বলছেন। হাবিবা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্জয়। জানাবেন যে মহাসড়কে যানবাহনের চাপ ও ব্যবস্থাপনা কেমন দেখছেন? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, ঈদ যাত্রায় কিন্তু উত্তর এবং দক্ষিণাঞ্চলের জনসাধারণ যারা রাজধানীতে কর্মজীবী হিসাবে কাজ করে, তারা কিন্তু এই পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগের জন্য বাড়ি ফিরছেন, যার ফলে কিন্তু গত 3-4 দিন যাবতীয় আমরা দেখছি যে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের তীব্র চাপ রয়েছে। আজকেও কিন্তু সেই চাপ অব্যাহত রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মহাসড়কটিতে কিন্তু যানবাহনের তীব্র চাপ আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আরেকটি বিষয় যে গণপরিবহনের পাশাপাশি ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলেও কিন্তু মানুষ ঘরে ফিরছেন। বিশেষ করে আজকে আমরা সড়ক সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, আজকেও কিন্তু এই মহাসড়কের কোথাও যানজট কিংবা ধীরগতির কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। আজকেও কিন্তু আসলে বলা চলে যে এই মহাসড়কটিতে স্বস্তির ঈদযাত্রায় বজায় রয়েছে। আরেকটি বিষয় যে এই মহাসড়কটিতে কিন্তু এই যে
যানবাহনের চাপ, এটি কিন্তু আজকে বিকেলের পর থেকে এই যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে বলে সড়কে দায়িত্ব পালনরত যারা পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের মহাসড়ক থেকে ঈদযাত্রার সবশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের প্রধান জামাত সকাল 8:30টায়। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা কম, রৌদ্রোজ্জ্বল পরিবেশে ঈদ করতে পারবে দেশের মানুষ। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। প্রতি বছরের মতো এবারও রমজানের শেষ ভাগে পুরো বাংলাদেশে চলছে সাজ রব। রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাঠ প্রস্তুত করতে কাজ করছেন শ্রমিকরা। ইতিমধ্যে মাঠে শামিয়ানা টাঙানো হয়েছে, মাইক, ফ্যান, সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য কাজ প্রায় সম্পন্ন। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। বিভিন্ন কাজের তদারকি করেন তিনি। আমাদের এই ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে, কাজেই কাউকে জায়নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং সুপেয় পানির ব্যবস্থা থাকায় কাউকে পানি নিয়ে আসতে হবে না। এখানে রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। এদিকে ঈদের দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে মানুষ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবে এবং হয়তো সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বেশি থাকার জন্য তো কিছু সাময়িক হয়তো অস্বস্তি হবে, তবে খুব বেশি অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে না। তার কারণ বর্তমান যে অবস্থা আছে তার চেয়ে তাপমাত্রা কিছুটা কমই থাকবে ঈদের দিন। দীপন দেওয়ান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক লিট ডিগ্রি দিয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। সকালে বেইজিং এর বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত অনুষ্ঠানে এই ডিগ্রি দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণরা দেশকে নতুনভাবে গড়ে তুলতে চায়। তাদের লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যকে বিদায় জানানো। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত নাজিব ফরাজের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে বেইজিংয়ে এই আয়োজন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের। এতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয় সম্মানসূচক লিট ডিগ্রি। প্রধান উপদেষ্টা তার ভাষণে তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে, তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরির সৃজনশীলতাকে নষ্ট করে চাকরির দাস প্রথার চলমান ধারা। তবে মানব সত্তা স্বাধীন, তাই তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশে দারিদ্র্য দূর করা অগ্রাধিকার বলে জানান ডক্টর ইউনূস। যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে, তা কাটিয়ে উঠে দেশের উন্নয়নের সব নাগরিকের অংশগ্রহণ দরকার। সঠিক সুযোগ ও উন্নয়নের জন্য আমরা দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব, কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটি আমার দেশের জনগণের সব সমস্যার মূলে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করেছে। শিগগিরই বাংলাদেশে আরও চীনা বিনিয়োগকারী বাড়বে। স্থানীয়দের সমন্বয়ে এ অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টি হবে বলেও আশা তার। নাজিব ফরাজি, RTV, ঢাকা। নিজের পিতা মাতা ও আপন ভাই বোনকেও ছাড়েনি ভয়ঙ্কর প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ। পিটিয়েছেন সবাইকে। মামলা বাণিজ্য এজার পেশা,
সেই মিনহাজ আপনজনদেরকেও আসামি বানিয়েছে 9 মামলায়। ভুক্তভোগী অসহায় পিতা জানান, মিনহাজ তার সম্পত্তি গ্রাস করতে না পেরে নির্যাতনের পাশাপাশি বৃদ্ধ বয়সে পাঠিয়েছে জেলে। সরকার প্রধান সহ বিভিন্ন দপ্তরে ঘুরেও পাননি ন্যায় বিচার। নোয়াখালী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির প্রতিবেদন, জানাচ্ছেন এআর বাদল। প্রতিবাদে আজকে তথা প্রধানমন্ত্রী তথা আপনারা দেশবাসী জনগণকে জানানোর জন্য আমার এই আকুল আবেদন। এ আর্তনাদ 72 বছর বয়সী অসহায় পিতা হারুনুর রশিদের। নিজ সন্তান আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিনের মামলা ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে করেছিলেন সংবাদ সম্মেলন। মামলার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত অবৈধ অসৎসূত্র, কিন্তু রেহাই মেলেনি। আইন, আদালত ও প্রশাসন সবাই যেন ছিল মিনহাজের গোলাম। বিভিন্ন মামলায় আসামি বানানোর পাশাপাশি পুলিশ দিয়ে থানায় নিয়ে চালানো হয়েছে নির্যাতন। হুমকি দেয়া হতো পেশাদার খুনি দিয়ে শেষ করে দেয়ার। এটা পৃথিবীতে কোনো বাবাকে এই জাতীয় সোরের মতন আচরণ আর মনে কেউ করছে কিনা আমার জানা। মিনহাজের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুরে। এলাকার মানুষ তার ভয়ে আতঙ্কে থাকত সব সময়, কারণ মিনহাজের অপরাধে রয়েছে বিশাল সিন্ডিকেট। অভিযোগ আছে এসবের পেছনে রয়েছে তার বিসিএস ক্যাডার স্ত্রীও। মিনহাজ পুলিশ দিয়ে বড় ভাইকে পিটিয়ে ভিডিও করে দেখাতো বাবাকে। হুমকি দেয়া হতো তার পরিণতিও এমন হবে। আমার 14-15টা পুলিশ পিড়িতেছে, ওই বিরিয়ানি বাবার দেখাচ্ছে যেন বাবা আমার পাশে বলতেছে, তুই যদি এভাবে তোর ছেলে যদি দাঁড়াতে তাহলে তোকে তোর ছেলের বাইরে ফেলানো। এরপরে বাবা আর কোনো প্রতিবাদ বাবা সার পায়নি। মা বোনকেও পিটিয়েছেন সমাজের লজ্জা এই কুলাঙ্গার সন্তান আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিন। এত রকম বাড়াবাড়ি ছিল, অত্যাচার ছিল, যেটা কল্পনায় বলা যাবে না। বাবাকে মারা, বড় ভাইকে মারা, বোনকে মারা, সমাজে যে তার বিরুদ্ধে কথা বলছে তাকে মারা। মিনহাজ তার জন্মদাতা পিতা, ভাই ও ভাবির বিরুদ্ধে 9টি মামলা দিয়ে এখনও হয়রানি করছেন। মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি কুলাঙ্গার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন পিতা হারুনুর রশিদ। দেশবাসী এবং জনগণের কাছে আমার সুবিচার এবং সাজার জন্য আয়োজন করা। 26 মার্চ ভোরে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাস বিরোধী মামলায় প্রতারক আশরাফুজ্জামান মিনহাজকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বর্তমানে সে শরীয়তপুর কারাগারে বন্দী। পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার বিষয়ে তদন্ত করছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এআর বাদল, RTV, ঢাকা। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে দেয়া পৃথক স্ট্যাটাসে এই শোক প্রকাশ করেন তিনি। ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি তারেক রহমান গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি তার আইডিতে লেখেন, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে এবং ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠার আশা করছে। হালাল কসমেটিক্স ও স্কিন কেয়ারের বিশ্ব বাজারে প্রবেশ করেছে বাংলাদেশ। কসমেটিক্স বিভাগে দেশের ইতিহাসে প্রথম হালাল সার্টিফিকেট পেয়েছে রিমার্ক হ্যামার গ্রুপের পণ্য লিলি সাবান ও অলিয়ন পেট্রোলিয়াম জেলি। লিলি সাবানের 4টি ফ্লেভার ও অলিয়ন পেট্রোলিয়াম জেলির 3টি ফ্লেভারকে হালাল সার্টিফিকেট দিয়েছে মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান BSTI। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকাতেও হালাল পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এর মাধ্যমে দেশের ভাবমর্যাদার পাশাপাশি রপ্তানি খাত সমৃদ্ধ হবে বলে আশা রিমার্ক হ্যারাম গ্রুপের কর্মকর্তাদের। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।